আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। অবশেষে জম্মু ও কাশ্মীর থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে ভারত। সীমান্তে উত্তেজনা, চীন পাকিস্তানের চোখ এড়িয়ে যাতায়াতের নতুন রাস্তা তৈরি করছে ভারত। ইসরায়েল ও আমিরাত চুক্তির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফিলিস্তিন। শীঘ্রই ইরান বিরোধী স্ন্যাপব্যাক মেকানিজম চালু করবে আমেরিকা, বলছেন মাইক পম্পেও। হামাসকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে গাজায় গোলাবর্ষণ অব্যাহত ইসরায়েলের। এবং সর্বশেষ থাকছে স্ন্যাপব্যাক চালু করার মার্কিন ঘোষণা অলৌকিক কল্পনা, বলছে রাশিয়া। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। জম্মু ও কাশ্মীর থেকে প্রায় 10,000 প্যারামিলিটারি ফোর্সের সদস্যকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নিচ্ছে ভারত। বুধবার বিকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক আদেশে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি জানানো হয়, খবর এনডিটিভির। গত বছরের আগস্টে জম্মু ও কাশ্মীর সেনা মোতায়েন করে ভারতের কেন্দ্রীয় সরকার। সে সময় সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং সিএপিএফ এর মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করার পরই নতুন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক নির্দেশনায় বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর থেকে তাৎক্ষণিকভাবে 100 কোম্পানি সিএপিএফ এর সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সব সদস্যকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে। এর আগে গত মে মাসে 10 কোম্পানি সিএপিএফ এর সদস্যকে জম্মু কাশ্মীর থেকে প্রত্যাহার করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটি সিএপিএফ সদস্য কোম্পানিতে 100 জন সদস্য থাকেন। জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা বাতিলের পর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই অঞ্চলকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। এমনকি জনসমাগম, মোবাইল ও ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কয়েকশো রাজনৈতিক নেতাকে বন্দী করা হয়। কিন্তু গত মাস থেকেই জম্মু ও কাশ্মীরের উপর জারি করা বিভিন্ন বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে। কূটনৈতিক চালে মাত শত্রু। এবার পূর্ব লাদাখে পাকিস্তান ও চীনের চোখ এড়িয়ে ভারতীয় সেনাদের যাতায়াতের সুবিধার জন্য নতুন রাস্তা তৈরি করছে ভারত। মানালি থেকে লেহ পর্যন্ত যাওয়ার রাস্তা বানানো হচ্ছে। ওই রাস্তা তৈরি হয়ে গেলে লাদাখে দুই শত্রুর চোখ এড়িয়েই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে ভারতীয় সেনারা। এছাড়া নয়াদিল্লি তৈরি করছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আরও একটি রাস্তা। সাব সেক্টর নর্থে দৌলত বিগ ওয়েল্ডিং সহ একাধিক এলাকাতেও রাস্তা তৈরির কাজ চালাচ্ছে নয়াদিল্লি। গত 3 বছর ধরে সেই কাজ চললেও বর্তমান পরিস্থিতিতে এই কাজে গতি এসেছে। ইতিমধ্যে প্রায় শেষের পথে খারদাং লা পাশে রাস্তা তৈরির কাজ। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংবাদ সংস্থা এএনআইকে জানানো হয়েছে, চীন সীমান্তে দ্রুত পৌঁছানো সম্ভাব্য এই রাস্তাগুলোর মারফত। শ্রীনগর থেকে জজিলা পাস হোক বা মানালি থেকে নিমু পদম দরচা হয়ে লেহতে পৌঁছানো হোক, রাস্তাগুলোর সংযোগ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং ভারতীয় সেনারা যাতায়াতে অত্যন্ত কার্যকরী ফ্যাক্টর হয়ে দেখা দেবে। জানা গেছে, লেহ থেকে মানালি পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছে তা কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা সময় বাঁচাবে যাতায়াতের। এই রাস্তা দিয়ে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া যাবে ট্যাঙ্ক, আর্টিলারি গানস। সেনা মুভমেন্ট অত্যন্ত সহায়তা করবে রাস্তার অবস্থানগত দিকটি। ইতিমধ্যে রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ পরিদর্শনের পর সেই কাজে আরও গতি আসে। এছাড়াও কাজ চলছে একটি পুরনো রুটে। সেখান থেকে মূলত গ্রীষ্মকালে যাতায়াত করতেন স্থানীয় ব্যবসায়ীরা। পূর্ব লাদাখে পৌঁছানোর জন্য ওই রুটটিকে সবচেয়ে নির্ভরযোগ্য বলেই মনে করা হয়। লেহ থেকে খারদুলা পর্যন্ত হিমাবহের চড়াইয়ের মধ্য দিয়ে দৌলত বেগে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। সেনাবাহিনীর 14 কর্পসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে এর আগে জানা গিয়েছিল ডেপসং
এবং দৌলত বেগ ওয়ার্ল্ডিং অঞ্চলে সেনা মোতায়েন করার পাশাপাশি নির্মাণ কাজ শুরু করেছে চীন। ভারতীয় সেনার পেট্রোলিং পয়েন্ট 10 থেকে 13 পর্যন্ত কাজে বাধা দিচ্ছে চীনা আর্মি এবং সেখানে বড় মাপের নির্মাণ কাজ চালাচ্ছে বেইজিং। সেই কাজের মোকাবেলা করতেই নতুন করে সীমান্তে রাস্তার নির্মাণে জোর দিয়েছে ভারত। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে গাজা উপত্যকায় বিক্ষোভ করেছে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ওই চুক্তির প্রতিবাদে এবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বুধবার বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানোর পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টার ছিঁড়ে ফেলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করতে সমঝোতায় পৌঁছেছে। এই লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে 1948 সালে ইসরায়েলের স্বাধীনতার ঘোষণার পর ইসরায়েল ও আরবের মধ্যে এটি তৃতীয় চুক্তি। এর আগে মিশর 1979 সালে এবং জর্দান 1994 সালে চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু এখনও পর্যন্ত উপসাগরীয় কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। যদিও ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবেলায় ইসরায়েলের সঙ্গে এইসব দেশের অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে চুক্তির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ ও দূতাবাস স্থাপনের লক্ষ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষর ইস্যুতে যৌথ বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয় তাদের আশা এই বিরাট ঐতিহাসিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রগতিকে এগিয়ে নেবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন শীঘ্রই তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের লক্ষ্যে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করবে। গত শুক্রবার নিরাপত্তা পরিষদে আমেরিকার উত্থাপিত ইরান বিরোধী প্রস্তাব পাশ না হওয়া সত্ত্বেও এই ঘোষণা দিলেন তিনি। স্ন্যাপব্যাক মেকানিজম অনুযায়ী পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইরান ছাড়া অন্য যে কোনো দেশ যদি মনে করে তেহরান এটি মেনে চলছে না, তাহলে ওই দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করলেই ইরানের উপর জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটিকে আটকানো যাবে না। পরমাণু সমঝোতার মাধ্যমে ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে। পম্পেওর বুধবার ওয়াশিংটনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন আমেরিকা শীঘ্রই নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার আবেদন জানাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই তার প্রশাসনের ইরান বিরোধী নয়া তৎপরতা তুলে ধরবেন বলেও জানান পম্পেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার বাসনা প্রকাশ করলেন যখন নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব অনুযায়ী যেসব দেশ পরমাণু সমঝোতায় অটল রয়েছে তাদের যে কোনো এক দেশ এটি চালু করতে পারবে। ইউরোপীয় ইউনিয়ন বলছে আমেরিকা 2 বছরেরও বেশি সময় আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে এই মেকানিজম চালু করার অধিকার তার নেই। টানা 8ম রাতের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। দক্ষিণ ইসরায়েলের রকেট ও বেলুন হামলার অভিযোগ এনে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণের মাধ্যমে এই আগ্রাসন চালানো হয়। এদিকে গাজার শাসক দল হামাস ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানো ঠেকাতে ব্যর্থ হচ্ছে বলে দাবি তেল আবিবের। দেশটির প্রেসিডেন্ট বলছেন এই ব্যর্থতা যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি এবং নিজ ভূমিতে ফেরার দাবিতে 2018 সালে গাজার ইসরায়েলি সীমান্তে তীব্র বিক্ষোভে নামে ফিলিস্তিনি নাগরিকরা। ওই বিক্ষোভের মধ্যে প্রথমবারের মতো অস্ত্র হিসাবে বিস্ফোরক বাঁধা বেলুন ও ঘুড়ির মাধ্যমে ব্যবহার করা হয়। এর ইসরায়েলে বেশ কিছু খামার এবং বসতিতে আগুন ধরে যায় সেই সময়। এসব বেলুন ও ঘুড়ি পাঠানোর জন্য গাজা উপত্যকার
নির্বাচিত শাসক গোষ্ঠী হামাসকেই দায়ী করে থাকে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই ধরনের বেলুন ও ঘুড়ির ব্যবহার বেড়েছে। বুধবার মধ্যরাতে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতির মাধ্যমে বলছে, যুদ্ধবিমান ও অন্যান্য বিমানের মাধ্যমে গাজা উপত্যকায় হামাসের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। রাতে একটি রকেট ছোড়া হয় এবং দিনের বেলা গাজা উপত্যকা থেকে বিস্ফোরক ও আগ্নেয় বেলুন ইসরায়েলি ভূখণ্ডে পাঠানো হয়। মূলত এর জবাবে গাজা উপত্যকায় চালানো হামলায় হামাসের বিশেষ একটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হামাসের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন হামাসের কাসেম ব্রিগেডের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় হামাসের সামরিক শাখাটির নিরাপত্তা অবস্থানের মারাত্মক ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত এক সপ্তাহ ধরে গাজা উপত্যকা ঘিরে ইসরায়েল ও হামাসের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিরসনে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে মিশরের নিরাপত্তা কর্মকর্তারা। অপরদিকে মঙ্গলবার বেশ কয়েকজন অগ্নি নির্বাপন কর্মীর সঙ্গে দেখা করেন ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। বলা হচ্ছে, ওই কর্মীরা মঙ্গলবার ফিলিস্তিনি থেকে পাঠানো বেলুন থেকে সৃষ্ট 40টি অগ্নিকাণ্ড নেভাতে সক্ষম হয়েছে। কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে রিভলিন বলেন, অগ্নেয় বেলুন ও ঘুড়ির মাধ্যমে চালানো সন্ত্রাস অন্য যে কোনো ধরনের সন্ত্রাসের মতো আরেকটি সন্ত্রাস। হামাসের জানা উচিত এটা কোনো খেলা নয়। এমন সময় আসবে যখন তাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি তারা যুদ্ধ চায় তাহলে তারা যুদ্ধই পাবে। উল্লেখ্য, 2008 সালের পর থেকে এখনো পর্যন্ত হামাস ও ইসরায়েলের মধ্যে 3টি যুদ্ধ সংঘটিত হয়েছে। রাশিয়া বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার যে বাসনা প্রকাশ করেছে তা অলৌকিক কল্পনা ছাড়া আর কিছুই নয়। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে রাশিয়ার স্থায়ী প্রতিনিধির কার্যালয়ে বুধবার এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার কোথাও একথা বলা হয়নি যে একটি দেশ স্বেচ্ছাচারীভাবে এই সমঝোতা থেকে পুরোপুরি বেরিয়ে যাবে এবং তার 2 বছর পর ওই সমঝোতার একটি মেকানিজম চালু করার অজুহাতে তাতে ফিরে আসার ভান করবে। মার্কিন সরকার 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু গত শুক্রবার জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে না পেরে এখন স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার চেষ্টা করছে। মাইক পম্পেও বুধবার ঘোষণা করেছেন, তার দেশ শীঘ্রই নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করবে। তার এই বক্তব্যের বিরোধিতা করেছে চীন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে জানিয়ে দিয়েছে, আমেরিকা একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তার পক্ষে এই মেকানিজম চালু করা সম্ভব নয়। স্ন্যাপব্যাক মেকানিজম অনুযায়ী পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইরান ছাড়া অন্য যে কোনো দেশ যদি মনে করে তেহরান এটি মেনে চলছে না, তাহলে ওই দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করলেই ইরানের উপর জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটিকে আটকানো যাবে না। পরমাণু সমঝোতার মাধ্যমে ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।